এই লোকটা একটা লাশের উপর বসে খাবার খাচ্ছে, কিন্তু কেন জানেন? যদি সে এই চ্যালেঞ্জ পূরণ করে তাহলে চোখের পলকেই হয়ে যাবে কোটিপতি। বিশাল আলিশান বাড়ি, গাড়ি আর লিমিটলেস ক্রেডিট কার্ড। কিন্তু এসব কেন পাবে সে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই যেতে হবে আমাদের গল্পের গভীরে। গল্পের শুরু হয় রিক নামের এক গরিব ছেলেকে দিয়ে। রিক তার অসুস্থ মায়ের সাথে থেকে তার দেখাশোনা করত। আর একদিন যখন রিক তার মায়ের জন্য খাবার বানাচ্ছিল, তখন হঠাৎই তার মা বাইবেল পড়তে পড়তে একটা বন্দুক বের করে ফেলে। রিক বুঝতে পারছিল কিছু একটা খারাপ হতে পারে, কিন্তু সে তার মাকে বাঁচাতে পারেনি। হয়তো রিকের মা কোনো মানসিক সমস্যায় ভুগছিল। যাই হোক, এই ঘটনার 3 বছর পরেও রিক এখন নিজের জীবনটা ঠিকঠাক গুছিয়ে উঠতে পারেনি। একদিন সকালে রিক যখন তার নিজের কাজে যায়, তখন জানতে পারে যে তার চাকরিটা অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে। তাকে কোনো বিশেষ কারণ ছাড়াই কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর রিক তার বন্ধু জেরেমির কাছে আসে কাজের জন্য, যে অনেক চেষ্টা করে তাকে একটা বিশাল বড় মেনশনে কাজ ম্যানেজ করে দেয়। সেখানে কাজ করতে করতে রিক হঠাৎ করে আহত হয়ে যায়। তার পেটের কাছে কিছু অংশ কেটে যায়। রিক তখন ওখানকার ম্যানেজার অ্যান্টনির কাছে ফার্স্ট এইড কিট চায়, যাতে সে তার রক্ত আটকাতে পারে। কিন্তু ম্যানেজার তাকে সাহায্য করার বদলে উল্টো বকাবকি করতে শুরু করে। রিক তখন বলে, সমস্যা নেই, আমি ফার্স্ট এইড লাগিয়ে আবার কাজ শুরু করব। তখন অ্যান্টনি তাকে ভেতরে নিয়ে যায়। এদিকে রিক যখন নিজের কাটা জায়গায় ব্যান্ডেজ করছিল, তখন অন্য একজন মেয়ে এসে অ্যান্টনির কানে কানে কিছু একটা বলে, আর সেটা শোনার পরেই সে রিককে বাইরে চলে যেতে বলে। ম্যানশন থেকে বেরোনোর সময় রিকের চোখ টেবিলের ওপর রাখা টাকার ওপর আটকে যায়। নিজের অভাবের কথা মনে করে রিক মনে মনে চিন্তা করে, এখান থেকে 2টো নোট নিলে কেউ কিছু টের পাবে না, আর যা ভাবা তাই কাজ। রিক ওই বান্ডেল থেকে কিছু নোট নিজের পকেটে ঢুকিয়ে নেয়। কিন্তু যখনই সে ঘর থেকে বেরোতে যাচ্ছিল, ঠিক তখনই তার নজর পড়ে ওই মেনশনের মালিক জর্জের ওপর। আসলে জর্জ অনেক আগে থেকে এই রুমে বসেছিল, আর সে চুপচাপ বসে রিককে চুরি করতে দেখছিল। ঠিক তখনই অ্যান্টনিও সেখানে চলে আসে, আর রিককে হাতে নাতে ধরার কারণে সাথে সাথে চাকরি থেকে বের করে দেয়, এমনকি তাকে পুলিশে দেওয়ার ভয় দেখায়। একথা শুনে রিক খুব ভয় পেয়ে যায়, আর নিজের অভাবের কথা বলে জর্জের কাছে বারবার ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জর্জ তখন রিককে ক্ষমা করে দেওয়ার সাথে সাথে পুরো টাকার বান্ডিলটা তার হাতে অ্যাডভান্স পেমেন্ট হিসেবে ধরিয়ে দেয়। যাই হোক, এত টাকা পেয়ে রিক তো বিশাল খুশি। সে সেই রাতেই সোজা তার বন্ধু জেরেমির বাড়িতে চলে আসে পার্টি করার জন্য। পার্টি করতে করতে হঠাৎ করে জেরেমি মজা করে রিককে জিজ্ঞেস করে, আচ্ছা, তুই যদি হঠাৎ করে অনেক টাকা পেয়ে যাস তাহলে তুই কি করবি? এর উত্তরে রিক বলে, আমি পৃথিবীর সব ভালো ভালো জায়গায় ঘুরতে যাব, কিন্তু সবার আগে আমি আমার এক্স তানিয়ার সাথে আবার রিলেশন শুরু করব। আর এই উত্তর শুনে জেরেমি রিককে নিয়ে হাসাহাসি শুরু করে। পরের দিন সকালে রিক আর জেরেমি যখন নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিচ্ছিল, ঠিক তখনই রিককে ওই ম্যানশন থেকে মিস্টার জর্জ ডেকে পাঠায়। রিক যখন মিস্টার জর্জের সাথে দেখা করতে আসে, তখন সে বলে যে আসলে আমার তো কোনো উত্তরাধিকারী নেই, আর এই একটা কারণেই আমার মনে অনেক কষ্ট। এরপর সে রিককে জিজ্ঞেস করে, তুমি কি স্রষ্টায় বিশ্বাস করো? রিক বলে হ্যাঁ। আর ঠিক তখনই জর্জ রিককে একটা অদ্ভুত প্রস্তাব দেয়। প্রস্তাবটা হলো, যদি রিক মিস্টার জর্জের ডেড বডির ওপর খাবার খেতে রাজি হয়, তাহলে জর্জ রিককে তার সমস্ত সম্পত্তির মালিক বানিয়ে দেবে। রিকের কাছে পুরো ব্যাপারটা প্রথমে ফাজলামি মনে হচ্ছিল, কিন্তু জর্জের চেহারা দেখে মনে হচ্ছিল না যে সে মজা করছে। জর্জ বলে, এই সুযোগ তোমার পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু রিক এটার জন্য একদমই রাজি ছিল না। তখন জর্জ তাকে বলে, ঠিক আছে, তুমি কিছুটা সময় নিয়ে ভেবে দেখতে পারো। আসলে জর্জ জানতো যে টাকার অভাব রিককে দিয়ে এই কাজটা করিয়েই ছাড়বে, কিন্তু তারপরেও মৃতদেহের ওপর খাবার খাওয়ার কথাটা রিকের কাছে খুবই অদ্ভুত লাগছিল। তাই সে অন্য চাকরি খোঁজা শুরু করে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। অনেক চেষ্টা করেও সে অন্য কোনো চাকরি পাচ্ছিল না। আর এদিকে রিকের অবস্থা ছিল দিন এনে দিন খাওয়ার মতো, নুন আনতে পান্তা ফুরায় আর কি। রিক কি করবে এসব নিয়ে ভাবছিল। ঠিক তখনই হঠাৎ তার দরজায় কেউ একজন নক করে। দরজা খুলতেই একজন লোক রিককে মেনশনে যাওয়ার জন্য একটা ইনভাইটেশন কার্ড নিয়ে দাঁড়িয়েছিল, আর তাকে তাড়াতাড়ি রেডি হতে বলে। কিছুক্ষণ পর রিক যখন মেনশনে পৌঁছে
পৌঁছায় অ্যান্টনি তাকে মিস্টার জর্জের মৃত্যুর খবর দেয়। এরপর তার সামনে একটা চুক্তিপত্র রাখে যেখানে লেখা ছিল যে যদি রিক জর্জের শরীরের ওপর রাখা খাবার খায় তাহলে সে জর্জের সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে, কিন্তু শর্ত হলো তাকে পুরো খাবার শেষ করতে হবে আর সেই বিষয়ে কাউকে কিছু বলতে পারবে না। রিক প্রথমে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ ভাবার পর সে রাজি হয়ে যায়, কারণ সেই অভাবের জীবন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে পড়েছে। এরপর জর্জের লাশের ওপর রিকের জন্য খাবার পরিবেশন করা হয়। প্রথমে একদম ভক্তি না হলেও সে অনেক সাহস নিয়ে সবকিছু ভুলে খাবার খেতে শুরু করে। এদিকে অ্যান্টনি তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে পুরো খাবার শেষ করতে হবে, যদি একটুও খাবার থেকে যায় তাহলে কিন্তু রিক সম্পত্তির ভাগ পাবে না। রিক কোনো রকমে দাঁতে দাঁত চেপে খাবারটা শেষ করে। তখন অ্যান্টনি তার হাতে একটা কার্ড ধরিয়ে দেয় যেখানে মিস্টার জর্জের শেষ কথাগুলো লেখা ছিল, আর ওটা আসলে ছিল এক ধরনের কন্ট্রাক্ট, কারণ সেই কার্ডে লেখা ছিল যে এখন থেকে রিক মিস্টার জর্জের সমস্ত পাপ নিজের ঘাড়ে নিয়ে নেবে আর এর বিনিময়ে সে তার নিজের পবিত্র আত্মা মিস্টার জর্জকে দেবে। কিন্তু সেই মুহূর্তে রিক খুব বেশি কিছু ভাবার মতো অবস্থায় ছিল না, আর সে বেশি কিছু না পড়েই কন্ট্রাক্টে সাইন করে দেয়। আর হঠাৎ করেই রিকের খুব অদ্ভুত লাগতে শুরু করে। রিক কোনো মতে বেডরুম পর্যন্ত আসে, কিন্তু যখনই সে নিজের বিছানায় শুয়ে পড়ে হঠাৎ তার মনে হলো যেন সে পানির নিচে আছে আর চারপাশ থেকে আত্মারা তাকে ঘিরে ধরেছে। এই দৃশ্য দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রিক যখন ম্যানশনে ঘুরছিল তখন সে খেয়াল করে একটা লোক তার দিকে খুব অদ্ভুত ভাবে তাকিয়ে আছে, কিন্তু পরের মুহূর্তেই চোখের পলকে যেন সেই লোকটা সেখান থেকে গায়েব হয়ে যায়। রিক লোকটার পিছু করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে অ্যান্টনি সেখানে এসে তাকে থামিয়ে দেয় আর সে রিককে বলে যে এখন থেকে রিকই এই ম্যানশনের মালিক আর নিজের ইচ্ছা মতো সব কাজ করাতে পারবে। কিন্তু রিক বুঝতে পারছিল না যে এই নতুন জীবন নিয়ে সে এখন করবেটা কি। তখনই অ্যান্টনি রিকের হাতে একটা আনলিমিটেড ক্রেডিট কার্ড দিয়ে বলে যাও নিজের জীবনকে উপভোগ করো, আজ থেকে টাকার জন্য তোমাকে আর কখনো ভাবতে হবে না। কিছুক্ষণ পর রিক নিজের জিনিসপত্র আনার জন্য জেরেমির বাড়ি যায়। সেখানে সে জেরেমিকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জেরেমি রিকের থেকে টাকা নিতে চায় না। বাইরে আসার পর রিকের আবার দেখা হয় তার প্রাক্তন প্রেমিকা তানিয়ার সাথে। তানিয়া তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, কোনো লটারি পেয়ে গেলে নাকি? এর উত্তরে রিক হেসে বলে লটারির থেকেও ভালো কিছু হয়েছে আমার জীবনে। কথায় কথায় রিক তানিয়াকে তার সাথে বাইরে ঘুরতে যাওয়ার অফার করে, কিন্তু তানিয়া সরাসরি নিষেধ করে দেয়, কারণ তার এখনো রিকের ওপর পুরোপুরি ভরসা ছিল না। এরপর রিক একটা ক্লাবে যায় আর নিজের জন্য সবচেয়ে দামি মদ অর্ডার করে, কিন্তু রিকের এই অর্ডার শুনে তার পাশে বসে থাকা একজন লোক তাকে তাচ্ছিল্য করে বলে যে এত দামি মদ খাওয়ার মতো ক্ষমতা তোমার নেই, অন্য কিছু ট্রাই করো। এই কথায় রেগে গিয়ে রিক সাথে সাথে দুটো বোতল অর্ডার করে দেয়, একটা নিজের জন্য আর একটা পাশের ওই লোকটার জন্য। মানে টাকা থাকলে এসব শো অফ তো একটু একটু চলেই। এরপর সে ড্রিঙ্কস করতে করতে যখন মেনশনে ফেরে তখন সে একজন মহিলাকে দেখতে পায়, আর যখন সে নিজের নাকে হাত দেয় তখন বুঝতে পারে যে তার মুখে রক্ত লেগে আছে, কিন্তু সে আবার ওই মহিলার দিকে তাকায়। রিক দেখে যে ওই মহিলা সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। রিক ভাবছিল হয়তো ড্রিঙ্কসের কারণে সে ভুলভাল দেখছে, কিন্তু পরের মুহূর্তেই সেই মহিলা এসে রিকের গলা চেপে ধরে আর বারবার বলতে থাকে তুই পাপী। মহিলাটা রিককে টাচ করার সাথে সাথে রিকের মনে হচ্ছিল সে যেন আবারও পানির নিচে চলে গেছে। আর অবাক ব্যাপার হলো যখন তার জ্ঞান ফেরে তখন সে মাটিতে পড়েছিল আর রিকের পুরো শরীর অদ্ভুতভাবে পানিতে ভেজা ছিল। নিজের এই অবস্থা দেখে রিক সোজা চলে যায় অ্যান্টনির কাছে আর তাকে বারবার বলতে থাকে নিশ্চয়ই তুমি আমাকে কোনো নেশার জিনিস দিয়েছো আর এজন্যই আমি এত ভুলভাল দেখছি। তার এই কথা শুনে অ্যান্টনি সবকিছু বুঝে যায় আর রিককে শান্ত হতে বলে, কিন্তু রিক তখন শুধু বারবার তার প্রশ্নের উত্তর চাইছিল যে কেন তার সাথে এসব হচ্ছে। সে অ্যান্টনির কাছে সেই চুক্তিপত্র আর মিস্টার জর্জের শেষ কথাগুলো আবার পড়তে চায়, আর এবার যখন সে ওই কথাগুলো পড়লো তখন সে সবকিছু বুঝতে পারলো। এবার সে বুঝতে পারছিল যে আসলে কত বড় ভুল করে ফেলেছে, কিন্তু সে তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার সাথে যা হচ্ছে এটা সত্যি হতে পারে। তখন অ্যান্টনি তাকে জানায় যে মৃত্যুর কিছুদিন আগে মিস্টার জর্জ আসলে অদ্ভুত জাদুটোনায়
জড়িয়ে পড়েছিল যাতে সে তার পাপ অন্য কাউকে দিয়ে দিতে পারে। তার ধারণা ছিল যদি সে এটা করতে পারে তাহলে সে মৃত্যুর পর নরকে যাওয়া থেকে বেঁচে যাবে আর তাকে কোনো শাস্তিও পেতে হবে না। তখনই অ্যান্টনি রিককে একটা বই দেখায়। এই বইতে একটা বিশেষ রিচুয়াল বা প্রথার কথা লেখা ছিল। এই প্রথা অনুযায়ী ধনী লোকেরা এমন একজনকে বেছে নিত যে তাদের মৃতদেহের উপর বসে খাবার খাবে, যাতে সেই মৃত ব্যক্তির সমস্ত পাপ খাবারের মাধ্যমে ওই জীবিত ব্যক্তির শরীরে চলে যায়। আর এই ধরনের লোকেদের বিশেষ করে সিন ইটার বা পাপের খাদক বলা হতো। এবার রিক বুঝতে পারে যে সেও একজন সিন ইটার হয়ে গেছে। তখন অ্যান্টনি তাকে বলে, দেখো, জীবনের টাকা কিন্তু একটা মূল্য দেওয়ার পরেই আসে। কিন্তু রিক এখন সবকিছু ঠিক করতে চায়, কারণ সে বুঝে গেছে এই অশান্তিতে তাকে যত টাকাই দেওয়া হোক না কেন সে সুখী হতে পারবে না। আর তাই সে সোজা চার্চে চলে যায় নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে। কিন্তু চার্চে পৌঁছানোর পর ফাদার তাকে জিজ্ঞেস করে, তুমি কি পাপ করেছো? কিন্তু রিক কোনো উত্তর দিতে পারছিল না, কারণ পাপগুলো তো আসলে তার ছিলই না, ওগুলো ছিল মিস্টার জর্জের। তাই সে চুপচাপ ফিরে আসে। ম্যানশনে ফিরে সে এক এক করে সব কাজের লোকদের মিস্টার জর্জের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে, কিন্তু কেউই তাকে কিছু বলতে রাজি হচ্ছিল না। শেষে আর কোনো উপায় না পেয়ে রিক অ্যান্টনিকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় আর তার থেকে মিস্টার জর্জের পাপের ব্যাপারে জানতে চায়। এরপর অ্যান্টনি রিককে মিস্টার জর্জের পুলিশ রেকর্ড, একটা অডিও টেপ আর সব স্বীকারোক্তি এনে দেখায়। সেগুলো ঘাটাঘাটি করার পর রিক জানতে পারে যে মিস্টার জর্জের ওপর তার স্ত্রী সুজানের খুন করার অভিযোগ ছিল, যদিও জর্জ এটা কখনো স্বীকার করেনি। কিন্তু ফাইলটা দেখে রিক বুঝে যায় যে তার ওপর হামলা করা সেই মহিলা আসলে সুজানেরই আত্মা ছিল। এগুলো জানার পর রিক আবার চার্চে যায় আর ফাদারকে নিজের পাপের কথা জানায়। এরপর ফাদার তার পাপ দূর করার জন্য যিশুর কাছে প্রার্থনা শুরু করেন। আর ঠিক সেই সময় সুজানের আত্মা আবার রিকের গলা টেপার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো থাকায় এবার ফাদারের প্রার্থনার জোরে সুজানের আত্মা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর রিকের কাছে তানিয়ার ফোন আসে। তানিয়া তাকে জেরেমির অদ্ভুত ব্যবহারের কথা জানায় আর সে বলে, রিক, তুমি একবার জেরেমির সাথে কথা বলো। আসলে জেরেমিও টাকার অভাবে খুব সার্ভাইভ করছিল, তাই সে বিভিন্ন ভুল পথ বেছে নেওয়ার কথাও ভাবছিল। যাই হোক, সেই রাতে টিভি দেখার সময় রিক বুঝতে পারে যে তার সোফার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। যেই সে লোকটাকে দেখার জন্য ঘোরে, হঠাৎ একটা ল্যাম্প নিচে পড়ে যায়। আর যখন রিক সেই ল্যাম্পের কাছে পৌঁছায় তখন মুখোশ পরা একজন লোক তার পিছু করতে শুরু করে। তার থেকে বাঁচার জন্য রিক অ্যান্টনিকে ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। এমন সময় তার দেখা হয় রক্তমাখা একটা ছোট্ট বাচ্চার সাথে। ঠিক তখনই অ্যান্টনিও সেখানে পৌঁছে যায় আর রিকের অবস্থা দেখে তাকে শান্ত করার জন্য বসায়। এরপর সে রিককে জানায় যে আসলে মিস্টার জর্জও একটা খুব গরিব পরিবার থেকে এসেছিল আর সেও একজন সেনিটার হয়ে নিজের ভাগ্য বদলেছিল। এর মানে হলো মিস্টার জর্জও অনেক পাপ নিজের ঘাড়ে নিয়েছিল আর এখন তার মৃত্যুর পর সেই সব পাপ রিকের কাছে চলে এসেছে। অ্যান্টনি বলে, আমার মনে হয় এই সব কিছু আর কখনোই শেষ হবে না, কারণ মিস্টার জর্জের সাথেও ঠিক এগুলোই হয়েছিল আর এই সব ভয়ঙ্কর আত্মার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই সে আত্মহত্যা করেছিল। সবটা জানার পর রিকও এখন পাগলের মতো এই পাপের দায় থেকে মুক্তি পেতে যাচ্ছিল। তাই সে অ্যান্টনির কাছে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে বলো তো এখান থেকে বেরোনোর রাস্তাটা কি? অ্যান্টনি তাকে বলে যে এর থেকে বেরোতে গেলে তাকে তার এই বোঝাটা অন্য কোনো মানুষকে দিয়ে দিতে হবে যে কিনা এটা নিতে রাজি থাকবে, আর যদি সে এমনটা করতে না পারে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তাকে এই সব কিছু সহ্য করে যেতে হবে। সে রিকের মন শান্ত করার জন্য কিছু ওষুধও দেয়, কিন্তু রিক বলে যে তার এগুলোর কোনো দরকার নেই। এরপর সে আবার ফাদারের সাথে দেখা করতে যায়, কিন্তু এবার ফাদার তাকে চার্চের ভেতরেই ঢুকতে দেয় না। সেই রাতে রিক কিছুতেই ঘুমোতে পারছিল না। শেষে বাধ্য হয়ে তাকে অ্যান্টনির দেওয়া ঘুমের ওষুধগুলো খেতে হয়, কিন্তু যেই সে বিছানায় শোয় আবারও তার চারপাশে আত্মাদের দেখতে পায়। এমনকি একটা আত্মা তো সোজা রিকের উপরে উঠে বসে এবং তাকে দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে বিছানা থেকে নিচে পড়ে যায়। আর ঠিক সেই সময় অ্যান্টনি সেখানে চলে আসে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, যখনই রিকের সাথে এমন কিছু হয় অ্যান্টনি হাজির হয়ে যায় সাথে সাথে। যাই হোক, তখনও রিক পুরো হুঁশে ছিল না। সে তার সামনে নিজের মাকে দেখতে পাচ্ছিল। যেই সে তার মায়ের দিকে এগিয়ে যায়, ডাক্তাররা এসে তাকে ইঞ্জেকশন দিয়ে শান্ত করে দেয়। জ্ঞান ফেরার পর রিক অ্যান্টনিকে বলে সে এবার কিছু একটা
করতে চায়। রাস্তাটা যতই বিপজ্জনক হোক না কেন সেই ঝামেলা থেকে যে কোনো মূল্যে মুক্তি পেতে চায়। অ্যান্টনি তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা তার জন্য খুব অদ্ভুত একটা অভিজ্ঞতা হবে। এমনকি মিস্টার জর্জও এর জন্য রেডি ছিলেন না। সে রিককে আবারও জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এইসব টাকা পয়সা ছেড়ে দিতে চাও? এর উত্তরে রিক বলে, এর চেয়ে তো আমি ভিখারিই ভালো ছিলাম। কিন্তু এরপর যখন অ্যান্টনি তাকে জিজ্ঞেস করে তার কাছে কি এমন কোনো মানুষ আছে যে এই দায়িত্ব নিতে রাজি হবে, তখন রিকের কাছে এর কোনো উত্তর ছিল না। সে উল্টো অ্যান্টনিকে জিজ্ঞেস করে, তুমি কি এই দায়িত্বটা নিতে পারবে? কিন্তু অ্যান্টনি সরাসরি না করে দেয়। কেন জানেন? কারণ যে মানুষটা এই ডিলের ব্যাপারে সবকিছু জানে সেই কাজটা করতে পারবে না। এরপর অ্যান্টনি তাকে বুদ্ধি দেয়, তোমার ওই বন্ধুটা আছে না জেরেমি, হয়তো সেই কাজের জন্য রাজি হয়ে যেতে পারে। কিন্তু রিকের জন্য রাজি ছিল না, কারণ সে এমন একজনের সাথে খারাপ কিছু করতে চায়নি যার সাথে সে তার জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ঠিক সেই সময় রিকের কাছে জেরেমির ফোন আসে। জেরেমি বলে, আমি খুব বড় বিপদে পড়ে গেছি, আসলে আমার কিছু টাকার দরকার। কথা শুনে রিক সাথে সাথে টাকা আর নিজের বন্দুকটা নিয়ে জেরেমির বাড়ির দিকে বেরিয়ে পড়ে। কিন্তু জেরেমির বাড়িতে পৌঁছানোর পরেই সে একটা আত্মাকে দেখতে পায় যে তার কাছে সাহায্য চাচ্ছিল। সেটা দেখে রিক তার ওপর গুলি করে বসে, কিন্তু আসলে ওটা কোনো আত্মা ছিল না, ছিল তানিয়া, যে এখন একটা লাশ হয়ে তার সামনে পড়েছিল। পরের কয়েক সেকেন্ডের মধ্যেই রিকের ড্রাইভার এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর অ্যান্টনি রিককে বলে, আমি সবকিছু সামলে নেব, চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু রিক তখন এতটাই ভেঙে পড়েছিল যে সবকিছু শেষ করে দিতে চাচ্ছিল। এই জীবন তার একদমই ভালো লাগছিল না। আর তখন অ্যান্টনি এসে তাকে আবারও মনে করিয়ে দেয় যে মুক্তির জন্য তাকে কি করতে হবে। এবার রিক শুধু এই অভিশাপ থেকে নিজের যে কোনো ভাবে হোক বাঁচতে চাচ্ছিল। সে আর এই জীবন সহ্য করতে পারছিল না, আর তার জন্য সে জেরেমিকে এই অভিশাপটা দিতেও রাজি হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই জেরেমি ম্যানশনে পৌঁছে যায়। তানিয়ার মৃত্যুতে সে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু আপাতত তার যে কোনো একটা কাজের খুব দরকার ছিল যাতে সে অন্তত খাওয়ার টাকাটা জোগাড় করতে পারে। তখন অ্যান্টনি জেরেমিকে বলে, রিক চায় সে তার জন্য একটা সিনিটার হয়ে যাক। আর জেরেমি এই প্রস্তাবের সাথে সাথেই রাজি হয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি যে এই সবকিছু সত্যি হবে। কিছুক্ষণ পর রিক একটা টেবিলের ওপর শুয়ে পড়ে, যেখানে ডাক্তাররা ওই প্রসেসে প্রস্তুতি নিচ্ছিল। অ্যান্টনি তাকে সাহস দিয়ে বলে যে এই উপায়টা অবশ্যই কাজ করবে। কিছুক্ষণ পর একজন ডাক্তার রিককে একটা ইনজেকশন দেয়, যার ফলে তার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যায়। এবার রিকের জ্ঞান ফিরে অন্য এক দুনিয়ায়, যেখানে সমস্ত আত্মারা সাহায্যের জন্য চিৎকার করছিল। আর এই সব কিছুর মধ্যে রিক তার মাকেও দেখতে পায়। ঠিক তখনই রিকের জ্ঞান ফিরে আসে। এরপর অ্যান্টনি তাকে বলে, জেরেমি কন্ট্রাক্টটা শেষ করে রিকের সমস্ত সমস্যা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, আর রিক এখন পুরোপুরি মুক্ত। 6 মাস কেটে গেছে। রিক এখন আবার কনস্ট্রাকশন লেবারের কাজ করে। গল্পের শেষে দেখা যায় রিক একটা পার্কে বসে আছে, কিন্তু সে একা না, তার সাথে তানিয়ার আত্মাও আছে। আসলে রিক নিজের এই পাপটা, মানে তানিয়াকে ভুল করে মেরে ফেলার পাপটা জেরেমির ঘাড়ে চাপায়নি, কারণ রিকের তানিয়ার আত্মাকে দেখে কোনো ভয় লাগতো না। তার মনে এখনো কোথাও না কোথাও তানিয়ার জন্য ভালোবাসা ছিল। অন্যদিকে অ্যান্টনি জেরেমির নামটা একটা বইয়ে লিখে দেয়, যেখানে সমস্ত সিনিটারদের নাম লেখা ছিল। আর এখন ওই মেনশনে থাকা সমস্ত আত্মারা জেরেমিকে ভয় দেখাতে শুরু করে, যার চিৎকারের আওয়াজ অ্যান্টনির কান পর্যন্ত পৌঁছাচ্ছিল। আর তার চোখ দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই মেনশনে এখনো আরো অনেক সিনিটারদের আসা বাকি আছে। তো এই ছিল আমাদের আজকের গল্প। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।